যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে। তারেক রহমানের রাজনৈতিক জীবন 17-18 বছর আগেই শেষ হতে বসেছিল। শুধু রাজনীতি না, সেনাবাহিনীর নির্যাতনে তার নিজের জীবনটাই ছিল সংকটাপন্ন। তাকে গ্রেপ্তার করে দিনের পর দিন চালানো হয়েছিল পাশবিক নির্যাতন। নিজ পায়ে দাঁড়াতেও পারতেন না তারেক। এই অবস্থায় ছেলেকে নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন খালেদা জিয়া। পরে সেনাবাহিনীর জেনারেলদের সাথে সমঝোতায় রাজনীতি ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন তারেক রহমান। আজকের ভিডিওতে আমরা জানব তারেক রহমানের অতীত রাজনীতি এবং তার রাজনীতিতে উত্থান সম্পর্কে। তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2007 সালে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপট ছিল বাংলাদেশের ইতিহাসে এক অদ্ভুত ও চাপা উত্তেজনার সময়। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাচন হচ্ছিল না। দলগুলো রাস্তায় মুখোমুখি অবস্থানে, আর দেশব্যাপী সহিংসতা, অবরোধ, সংঘর্ষ পরিস্থিতিকে প্রতিদিনই আরও জটিল করে তুলছিল। এই বিশৃঙ্খলার সুযোগ নেয় দেশের শক্তিশালী সামরিক নেতৃত্ব। সেনাবাহিনী চেয়েছিল এমন একটি রাজনৈতিক পরিবেশ যেখানে তাদের পরিকল্পনা অনুযায়ী শুদ্ধিকরণ প্রক্রিয়া চালানো সম্ভব হবে। সেই প্রক্রিয়ার অন্যতম প্রধান টার্গেট হয়ে উঠেছিলেন তারেক রহমান। তৎকালীন সরকার প্রধান খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান প্রতীক। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তখন এমনভাবে ছড়ানো হয়েছিল যে তাকে সরিয়ে ফেলা ছাড়া দেশে শান্তি আসা সম্ভব নয়। এমন বার্তা প্রচার করা হচ্ছিল নানাভাবে। আর এই পরিবেশেই শুরু হয় 1-11 সময়ের সবচেয়ে নাটকীয় অধ্যায়, তারেক রহমানকে গ্রেপ্তার, নির্যাতন এবং তাকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার আয়োজন। 2007 সালের 7ই মার্চ রাতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে র্যাব সেনা যৌথ দল তারেক রহমানকে গ্রেপ্তার করে। অভিযানের ধরন দেখেই বোঝা যাচ্ছিল এটি কোনো নিয়মিত গ্রেপ্তার নয়, বরং তাকে হঠাৎ করে স্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পিত চেষ্টা। গ্রেপ্তারের পরদিন থেকেই শুরু হয় তারেককে গোপন জিজ্ঞাসাবাদ, চাপ প্রয়োগ, নিপীড়ন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। পরে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তাকে দীর্ঘ সময় ঘুমাতে দেওয়া হতো না, উল্টোভাবে ঝুলিয়ে রাখা হতো, হাত পা বেঁধে লাঠি এবং ধাতব বস্তু দিয়ে আঘাত করা হতো এবং জিজ্ঞাসাবাদের সময় তাকে ভয় দেখানো হতো এমন ভাষায় যা ইঙ্গিত করত যদি তিনি রাজনৈতিক ভবিষ্যৎ ত্যাগ না করেন তাহলে তার জীবন আর নিরাপদ থাকবে না। এই সব নির্যাতনে তার শরীর ভেঙে পড়তে থাকে, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, মেরুদণ্ডে গুরুতর ব্যথা তৈরি হয়। চিকিৎসকদের রিপোর্টে বলা হয়েছিল যদি অব্যাহতভাবে এই পরিস্থিতি চলতে থাকে তাহলে স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন অথবা আরও ভয়াবহ শারীরিক ক্ষতি হতে পারে। এই ভয়াবহ পরিস্থিতিতে খালেদা জিয়া ছিলেন এক অদ্ভুত দোটানায়। তিনি তখন নিজেই দুর্নীতি মামলায় বন্দী, কিন্তু মা হিসেবে ছেলের জীবন মরণ দুশ্চিন্তা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। কারাগারের ভিতরে তিনি যে অসহায়ভাবে দিন কাটাচ্ছিলেন তা কোনো রাজনৈতিক নেত্রী নয়, বরং একজন মায়ের আত্মচিৎকারের প্রতিচ্ছবি। বিভিন্ন সময়ে তিনি সেনা কর্মকর্তাদের মাধ্যমে ছেলের অবস্থা জানতেন এবং প্রত্যেকবার সংবাদ আরও খারাপ হয়ে আসত। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশ্য তখন স্পষ্ট হয়ে উঠেছিল, তারেক রহমানকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে। কারণ তারেক যদি মুক্ত অবস্থায় থাকতেন ভবিষ্যতে বিএনপিকে তিনি সংগঠিত করে আবার ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা ছিল প্রবল। সামরিক নেতৃত্ব এমন বাস্তবতা চায়নি। তারা চেয়েছিল দলবিহীন এক সংস্কার রাজনীতি যেখানে রাজনীতিবিদদের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকবে এবং প্রয়োজন হলে তারা যাকে খুশি ক্ষমতায় আনতে পারবে। তারেক রহমানের প্রতি সেনাবাহিনীর অবস্থানের পিছনে আরও কিছু রাজনৈতিক ইতিহাস ছিল। 2001 থেকে 2006 সালে বিএনপির শাসনামলে তারেককে কেন্দ্র করে হাওয়া ভবন নামে যে রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছিল সেটি সেনাবাহিনীর অনেক কর্মকর্তার চোখে ছিল রাষ্ট্রের ওপর অযাচিত প্রভাব বিস্তারের এক কেন্দ্র। অনেকেই মনে করতেন তারেক তাদের পদ, পদবি, উন্নয়ন প্রকল্প, পদোন্নতি বা রাজনৈতিক সমীকরণে হস্তক্ষেপ করছেন। গোয়েন্দা রিপোর্ট বলছে তারেককে তুলে ধরা হতো অতিরিক্ত শক্তিশালী তরুণ নেতা হিসেবে, যাকে এখনই থামানো না গেলে দেশ এমন রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যে সামরিক কর্মকর্তাদের জন্য অস্বস্তিকর। এছাড়া 1-11 পরিকল্পনায় যুক্ত কিছু জেনারেল চেয়েছিলেন দুই প্রধান রাজনৈতিক পরিবার, বঙ্গবন্ধু পরিবার ও জিয়া পরিবার দুজনকে রাজনীতি থেকে দূরে সরিয়ে একটা নতুন নেতৃত্ব তৈরি করতে। সেক্ষেত্রে তারেক রহমানের উপস্থিতি ছিল সবচেয়ে বড় বাধা। তাই তার উপর নির্যাতন ছিল কেবল শারীরিক চাপ নয়, বরং তাকে মানসিকভাবে দুর্বল, রাজনৈতিক মঞ্চ থেকে স্বেচ্ছায় সরে যেতে বাধ্য করার কৌশল। এভাবে ধীরে ধীরে তারেক রহমানের মুক্তির বিষয়টি পরিণত হয় এক জটিল সমঝোতার অঙ্কে। খালেদা জিয়ার সঙ্গে সেনা কর্মকর্তাদের গোপন আলোচনায় বারবার বলা হচ্ছিল তারেক যদি রাজনীতি ত্যাগ করতে রাজি হন চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন।
আর তিনি যদি অস্বীকার করেন তাহলে তার ওপর চাপ আরও বাড়বে। খালেদা জিয়া ছেলের জীবন বাঁচাতে শেষ পর্যন্ত এসব আলোচনায় সম্মতি দিতে বাধ্য হন, কারণ তিনি বুঝতে পারছিলেন এই অন্ধকার কক্ষে তাকে রেখে যেভাবে তাকে দিনরাত অত্যাচার সহ্য করতে হচ্ছে তাতে কোনো রাজনৈতিক জেদের বিনিময়ে তাকে হারিয়ে ফেলা ঠিক হবে না। সেনাবাহিনী সে সময় চেয়েছিল তারেক লিখিতভাবে প্রতিশ্রুতি দেন যে তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবে না, কোনো নির্বাচনে অংশ নেবে না এবং দেশের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন না। এই মুচলেকা বা প্রতিশ্রুতি পত্রের বিনিময়ে তাকে বিদেশ যেতে দেওয়া হবে। তাদের লক্ষ্য ছিল তাকে একরকম নির্বাসনে পাঠানো, যেখান থেকে তিনি বাংলাদেশের রাজনৈতিক খেলায় নতুন করে অংশ নিতে পারবেন না। চুক্তি ও সমঝোতা, এই গোপন অধ্যায়ে আরেকটি বিষয় ছিল গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী চাইছিল বিএনপির নেতৃত্ব নতুনভাবে সাজানো হবে, এমনভাবে যাতে সংস্কারপন্থী বাম দলের নেতারা সামনে আসে। তাদের মধ্যে তারেক রহমান বিএনপিকে পরিবার কেন্দ্রিক দল হিসেবে রেখেছেন, যার ফলে দলের ভিতরে অন্য নেতৃত্ব উঠে আসছে না। এই যুক্তি দেখিয়ে তারা চেষ্টা করছিল মওদুদ আহমেদ, সাকা চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু, বি চৌধুরী সহ কয়েকজনকে নিয়ে একটি নতুন জাতীয় দল বানানোর। সেই দলের নেতৃত্বে তারেককে চেয়েছিল একেবারেই বাইরে রাখতে। খালেদা জিয়ার ওপর তারা চাপ সৃষ্টি করছিল যাতে তিনি তারেককে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব থেকে সরিয়ে দেন, কিন্তু খালেদা জিয়া এই শর্তে রাজি হননি। তার একমাত্র শর্ত ছিল ছেলের জীবন ও চিকিৎসা নিশ্চিত করা। তাই শেষ পর্যন্ত সমঝোতার ফাইনাল রূপ দ্বারাই তারেক বিদেশে যাবেন, রাজনীতি থেকে দূরে থাকবেন, আর সেনারা তাকে আর শারীরিকভাবে নির্যাতন করবেন না। অবশেষে 2008 সালের শুরুতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। যখন তাকে বিমানে তোলা হয় তখনও তার শরীর ছিল ক্ষতবিক্ষত, হাঁটতে পারছিলেন না ঠিকমতো এবং তার স্নায়ুর ক্ষতি স্পষ্ট ছিল তার চলাফেরায়। সে সময় অনেকেই বলেছিলেন তিনি যে বেঁচে আছেন এটাই অলৌকিক। বিদেশে চিকিৎসার পর ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেও সেই নির্যাতনের প্রভাব আজও রয়ে গেছে তার শারীরিক কাঠামোয়। আর রাজনীতি ছাড়ার মুচলেকায় তিনি পরে বলেছিলেন সেটা ছিল বাধ্যতামূলক, অন্যথায় তাকে হয়তো চিরতরে স্তব্ধ করে ফেলা হতো। তবে পরে পরিস্থিতি বদলে যেতে থাকায় তিনি আবার রাজনৈতিকভাবে সক্রিয় হন লন্ডন থেকেই। সেনাবাহিনী কেন তাকে সরিয়ে দিতে চেয়েছিল, এই প্রশ্নের উত্তর আসলে কয়েক মাস পরে খুঁজে পাওয়া যায়। প্রথমত তারেকের জনপ্রিয়তা এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেনাবাহিনীর পরিকল্পনার সঙ্গে সংঘর্ষিক। তারা চেয়েছিল নতুন রাজনৈতিক সমীকরণ, যেখানে তাদের অনুমোদন ছাড়া কেউ ক্ষমতায় উঠতে পারবে না। দ্বিতীয়ত তারেকের বিরুদ্ধে তারা এমন একটি নেতিবাচক ইমেজ তৈরি করতে সফল হয়েছিল যাকে তুলে ধরে তারা দেশব্যাপী দুর্নীতি বিরোধী অভিযান চালাতে চেয়েছিল। সামরিক জান্তারা সেদিন হয়তো তাকে দেশ ছাড়া করতে পেরেছিল, কিন্তু রাজনীতির ময়দান থেকে তার নাম মুছে ফেলতে পারেনি। 1/11 সেই নির্যাতনের কক্ষের আর্তনাদ আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু অত্যাচারের স্মৃতি আর ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে যাওয়া সেই দিনগুলো আমাদের মনে করিয়ে দেয় রাজনীতিতে শেষ বলে কিছু নেই।